প্র্যাকটিস করছেন? ক্যাপাসিটি, তারপরে ইন্টেনশন টু মেক লিগ্যাল রিলেশন, ওইটাও করছেন? আচ্ছা, তো এখনই নোট করে রাখেন আপনাদের যেই আগের যে চ্যাপ্টারটা ছিল ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, ওটার শেষে যে প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো ছিল আর ক্যাপাসিটি, এই দুইটা চ্যাপ্টারের লাস্টে যে প্র্যাকটিস কোয়েশ্চেন আছে এগুলা অ্যাজ হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? লেকচার 6 and 5 দুইটাই মনে রাখেন, চ্যাপ্টার হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন আর হচ্ছে ক্যাপাসিটি, এই দুইটা চ্যাপ্টারের লাস্টে কোয়েশ্চেন আছে কিছু। এগুলা চ্যাপ্টার হচ্ছে আপনার ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, এটার যে চ্যাপ্টারটা, হ্যাঁ, আর হচ্ছে আপনাদের 5 নাম্বার যে এটা ছিল টপিক ক্যাপাসিটি, 4 আর 5, ওইটার শেষেই আমি কোয়েশ্চেন আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন দেই না, আপনারা সবসময় ওইটা পরের ক্লাসে অবশ্যই করবেন, ঠিক আছে? মানে যখন আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টার পড়ানো যখন শেষ হয়ে যাবে তখন এই কোয়েশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করবেন, করে পরে আমি হয়তো আপনাদের কাছ থেকে যে কোনো সময় একবারে আমি চাবো, যে তাহলে হবে কি সাথে সাথে করে ফেললে অ্যাট দি এন্ড অফ দি ডে আপনাদের কাছে সব কিছুর একটা নোটসগুলো থেকে যায়, ঠিক আছে? পরে আমরা যে হয়তো বা যে কোনো একটা ক্লাস নিয়ে উই ক্যান ডিসকাস অন ইট, কে কিভাবে করেছেন, একটা রিভিউ হতে পারে, কীরকম কোয়েশ্চেন অ্যান্সারগুলা ওরকম করে আমরা একটা আলাদা ক্লাস করে ফেলতে পারবো, হ্যাঁ? তাহলে উই ক্যান কাভার মোর টপিকস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন আমাদের প্র্যাকটিসের ইয়েগুলো আসবে একটা আলাদা রকম করে ক্লাস করতে পারবো, বিকজ আমি আপনাদের অলরেডি অনেক ক্লাসেস মিস করছি ফার্স্টের দিকে, বিকজ টিচার চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে, সো আপনাদের অনেকগুলা মিস হয়েছে, সো আমি ট্রাই করব যত তাড়াতাড়ি আপনাদের টপিক কভার করতে পারি। আচ্ছা, ইয়েটা কি শুরু হয়েছে রেকর্ডিং? আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের লেকচার 7, হ্যাঁ? সো লেকচার 7 আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি ম্যাটেরিয়াল ইন হোয়াটসঅ্যাপ। আজকের টপিক হচ্ছে আমরা আজকে শুরু করতে যাচ্ছি কোম্পানি ল। সো কোম্পানি ল এর যে দুইটা ব্যাপার আছে যেটাকে আমি দুইটা চ্যাপ্টারে ভাগ করেছি, বেসিক জিনিসগুলো আগে আমরা শিখবো এবং পরের চ্যাপ্টারে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা যে ব্যাপার আছে ওইটা রিলেটেড কেসগুলা কিভাবে এটাকে ব্রেক করতে পারে ওই জিনিসগুলো আমরা শিখবো। সো আজকে আমরা ফার্স্ট পার্টটা আগে করি কোম্পানি ল এর, সেটা আমরা আজকে শুরু করি, ঠিক আছে? কন্ট্রাক্ট ল শেষ, আজকে কোম্পানি ল শুরু করতেছি। Can you guys see? Yeah. আচ্ছা, সো বেসিক্যালি এই চ্যাপ্টারে কি বলছে, দিস চ্যাপ্টার প্রোভাইডস অ্যান আউটলাইন ডেসক্রিপশন অফ দি মোস্ট কমন ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। আমরা কি কি জানি, আমাদের বিভিন্ন ধরনের ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন আছে না, সোল ট্রেডারশিপ, পার্টনারশিপ, রেজিস্টার্ড কোম্পানি, হ্যাঁ? সো আমাদের এখানে বেসিক্যালি আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের সেটা হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি, এটার রিলেটেড ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? and the legal consequences which flow from setting up a business in each of these ways, ঠিক আছে? সো আমরা লিগ্যাল কনসিকুয়েন্সেস গুলা কি, একটা কোম্পানি যখন আমরা ফর্ম করি সেখানে কি কি লিগ্যাল কনসিকুয়েন্সেস ক্রিয়েটেড হয় সেগুলো আলোচনা করব। First, though it is necessary to gain understanding of this concept, which are the recurring theme in law relating to business organization. আচ্ছা, তো আমাদেরকে এই বিষয়গুলো জানার আগে কয়েকটা থিম আগে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, লিগ্যাল পার্সোনালিটি, ইনকর্পোরেশন অ্যান্ড লিমিটেড লায়াবিলিটি, এই তিনটা জিনিস আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। হোয়াট ডু দে মিন অ্যান্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন ল। একটা মিনিট, হ্যালো সালামালাইকুম। জি
হ্যাঁ জি বলেন, আমি তো ক্লাসে আছি, আমি একটু পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সরি। সো লিগ্যাল পার্সোনালিটি, লিমিটেড লায়াবিলিটি, এই যে জিনিসগুলো যে আছে এইগুলো আমাদেরকে বোঝাটা একটু খুব বেশি ইম্পর্টেন্ট, এই কনসেপ্টগুলো টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ কন্ট্রাক্ট ল। কেন এই জিনিস, এই কনসেপ্টগুলো আর আপনি যখন আইডিয়া থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে ওয়াই ইট ইজ হ্যাপেনিং, ওয়াই ইজ দিস ডিসিশন বিন টেকেন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল লিগ্যাল পার্সোনালিটি বুঝি। লিগ্যাল পার্সোনালিটি হচ্ছে বলতেছি কি আন্ডার ইংলিশ ল অল হিউম্যান বিংস আর এন্ডোড উইথ আ লিগ্যাল পার্সোনালিটি ফ্রম বার্থ আনটিল ডেথ। সবারই একটা লিগ্যাল পার্সোনালিটি থাকে, জন্ম হলে আপনার একটা পার্সোনালিটি হচ্ছে, ঠিক আছে। A person's legal personality is made up of that person's legal rights and duties. So একজন মানুষের লিগ্যাল পার্সোনালিটি হচ্ছে কি বলতেছে, তার যেসব লিগ্যাল রাইটস অ্যান্ড ডিউটিস দ্যাট আর অ্যাজ সিটিজেন, আমাদের যেসব লিগ্যাল রাইট এবং আমাদের যেসব ডিউটিগুলো আছে ওগুলাই হচ্ছে আমার লিগ্যাল পার্সোনালিটি। আচ্ছা, দেয়ার আর সাবজেক্ট টু চেঞ্জ থ্রু আউট দ্য, আচ্ছা দিজ আর সাবজেক্ট টু চেঞ্জ থ্রু আউট দ্য লাইফ টাইম অফ দি সাবজেক্ট। এবং এই ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলা থ্রু দ্য লাইফ টাইম অফ দিস পার্সন, দিস চেঞ্জেস। একটা বাচ্চার ডিউটিস অ্যান্ড রাইটস অ্যান্ড ডিউটিস ইজ ডিফারেন্ট, একটা ম্যাচিওর্ড মানুষের রাইটস অ্যান্ড ডিউটিস আর ডিফারেন্ট, রাইট? অবশ্যই। যেমন এখন একজন যদি একটা কেউ ক্রিমিনাল কন্ডাক্ট করে, কাউকে মার্ডার করে, এখন তার বিচার, একটা যদি মাইনর হয় তার বিচার একরকম হবে, আর একটা যদি আপনার সিনিয়র সিটিজেন হয় বা একজন অ্যাডাল্ট হয় তার বিচার একরকম হবে। সো রাইটস অ্যান্ড ডিউটিজ, অব্লিগেশনস, শাস্তি থেকে শুরু করে সব কিছুই ডিফারেন্ট হয় এই কারণে। ওকে, সো এখানে কি বলছে, চাইল্ড হ্যাজ অনলি ভেরি লিমিটেড রাইটস অ্যান্ড ফিউ ডিউটিজ। ওকে, দ্য অ্যাভারেজ অ্যাডাল্ট হ্যাজ আ কমপ্লেক্স বান্ডেল অফ রাইটস অ্যান্ড ডিউটিস। এবং অ্যাডাল্টদের ডিউটিস অ্যান্ড রাইটসগুলো একটু কমপ্লেক্স হয়ে থাকে, যেমন তার স্টেটাস অনুযায়ী তার ডিউটিস অ্যান্ড ইয়েগুলো ডিফারেন্ট হবে। যে অ্যাজ এ সিঙ্গল পার্সন একরকম, অ্যাজ এ ম্যারিড পার্সন একজন এমপ্লয়ি হিসাবে একরকম, একজন এমপ্লয়ার হিসাবে আবার কিছু এক্সট্রা ডিউটিস চলে আসে, রাইটস চলে আসে। হ্যাঁ, সো এরকম ডিফারেন্ট রোল অনুযায়ী আপনার রাইটস অ্যান্ড ডিউটিসগুলো এক একটা লিগ্যাল পার্সোনালিটির এক এক রকম হয়। আচ্ছা, নাও কাম টু ইনকর্পোরেশন। এতক্ষণ তো মানুষের কথা বললাম যে লিগ্যাল পার্সোনালিটি বলতে কি বোঝায়, ঠিক আছে। পার্সোনালিটি, লিগ্যাল পার্সোনালিটি হচ্ছে প্রত্যেক মানুষের একটা রাইটস অ্যান্ড ডিউটিস থাকে, এই জিনিসগুলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছু রাইটস অ্যান্ড ডিউটিস থাকে, দ্যাট ইজ লিগ্যাল পার্সোনালিটি, ঠিক আছে। ওকে, ইনকর্পোরেশন আছে, no, we term it as legal personality, there is no other way around it, ঠিক আছে। the term is legal personality. Okay, incorporation, it is not just human beings who have legal rights and duties. এখন ইনকর্পোরেশনের ব্যাপারে আসেন। Incorporation is where I am creating the company and creating another being. আরেকটা জিনিসকে আমি ইনকর্পোরেট করলাম, একটা বিইং ক্রিয়েট করতেছি, ঠিক আছে। সো বলতেছে শুধু মানুষেরই, এমন না যে শুধু মানুষেরই লিগ্যাল রাইটস অ্যান্ড ডিউটিস আছে অ্যাকর্ডিং টু ল। ওকে, ঠিক আছে, ইন জেনারেল চিন্তা করবেন না, থিঙ্ক অ্যাকর্ডিং টু ল। ল বলতেছে শুধু মানুষের না, দ্য ল পারমিটস দ্য ক্রিয়েশন অফ আর্টিফিশিয়াল অর লিগ্যাল পারসনস। একটা আর্টিফিশিয়াল মানে আপনি অ্যাজ এ হিউম্যান বিং ইউর আ ন্যাচারাল পারসন, আর অ্যাজ আ কোম্পানি যখন আপনি ইনকর্পোরেট করতেছেন একটা আর্টিফিশিয়াল পারসন, ঠিক আছে। সো ইউ ক্যান নট, আপনার একটা কোম্পানি আছে ডাজন্ট মিন দ্যাট ইজ ইউ। আপনি যখনই একটা কোম্পানি ইনকর্পোরেট করতেছেন দ্যাট বিকামস আ ডিফারেন্ট পারসন, অ্যান আর্টিফিশিয়াল পারসন, ঠিক আছে। কোম্পানির থেকে আপনি পুরাই আলাদা। কোম্পানি মনে করেন আপনি তো এক জিনিস হতে পারেন না। ইফ হি ইজ দ্য কোম্পানি, হি ইজ কোম্পানি। আপনি হয়তো বা ওনার একটা শেয়ার নিছেন, একটা পোর্শন আছে, বাট ইউ আর নট হিম। এরকম করেই চিন্তা করতে হবে। সো ল ওভাবে করেই চিন্তা করে, যখনই আপনি ইনকর্পোরেশন করে ফেললেন, রেজিস্টার্ড একটা কোম্পানি খুলে ফেললেন, তখন ওখানে একটা নতুন বিং ক্রিয়েট হইলো,
একটা আর্টিফিশিয়াল লিগাল পার্সোনালিটি আপনি ক্রিয়েট করে ফেললেন। সো আরেকটা লিগাল পার্সোনালিটি এখানে চলে আসলো, ঠিক আছে? ওকে, এবং বলতেছে দিজ আর সেপারেট ফ্রম দেয়ার মেম্বার্স, তার শেয়ার হোল্ডার হোক আর যেই থাকুক, হি ইজ আ সেপারেট বিং, ঠিক আছে? ওকে, এ কর্পোরেশন ইজ ব্রট ইনটু বিং অর ইনকর্পোরেটেড বাই অপারেশন অফ ল, এবং বলতেছে যে আমরা ইনকর্পোরেশন করে থাকি কি, রেজিস্টার্ড কোম্পানি খোলার বিভিন্ন নিয়ম কানুন আছে, আমরা ওই নিয়ম কানুন ডকুমেন্টস সব কিছু দিয়ে ফলো করে আমরা এই একটা প্রসেস ফলো করে এই ইনকর্পোরেশনটা আমরা করে থাকি। আচ্ছা, some form of legal process must be completed before it comes into existence, যেটা আমি বললাম এতক্ষণ, যে এই প্রসেসগুলো করার পরেই আমি একটা লিগ্যাল একটা এক্সিস্টেন্স ক্রিয়েট করতে পারছি এই কোম্পানির, রাইট? ওকে, দিস চ্যাপ্টার ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ কর্পোরেশন ক্রিয়েটেড এক্সক্লুসিভলি ফর কমার্শিয়াল পারপাসেস বাই রেজিস্ট্রেশন ইন কমপ্লায়েন্স উইথ দি কোম্পানিজ অ্যাক্ট। বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারে কোম্পানিজ অ্যাক্টে কিভাবে কোম্পানিজ অ্যাক্টে যে একটা রেজিস্টার্ড কোম্পানি খুললে রিলেটেড যেসব লিগাল ইস্যুস হইতে পারে ওটা নিয়েই আমরা বেসিক্যালি কথা বলবো। ওকে, হাউএভার কর্পোরেশনস মে বি ক্রিয়েটেড বাই আদার মিনস অ্যান্ড ফর ডিফারেন্ট রিজনস। ওকে, সো ওইগুলো আমরা পরে আসতেছি, বিভিন্ন রিজনে করে থাকি, অনেক সময় আমরা ফ্রডুলেন্ট কাজের জন্য কোম্পানি খুলে থাকি, হ্যাঁ, তখন কি হবে, লিগাল কনসিকুয়েন্সেসগুলো কি, ঠিক আছে? সো এই জিনিসগুলো আসবো। সো তাহলে আমরা কি বুঝলাম, বেসিক্যালি ফার্স্ট কনসেপ্টটা বুঝলাম ইজ আমাদের লিগাল পার্সোনালিটির কনসেপ্ট আমরা বুঝলাম, এই জিনিসটা কি। এরপরে আমরা বুঝলাম ইনকর্পোরেশন বলতে কি বুঝাচ্ছে। এরপরে আমরা এখন আসি এই যে সেপারেট লিগাল পার্সোনালিটি আছে, এই যে ক্রিয়েট করলাম ইনকর্পোরেশন করে, যে একটা সেপারেট লিগাল পার্সোনালিটি আমরা ইনকর্পোরেট করলাম, এইটা একটু ডিটেল পড়ি এখন, ঠিক আছে? Okay, so the outstanding feature of a company is its independent corporate existence. বলতেছে যে আমাদের এই যে আমাদের কোম্পানিজ অ্যাক্ট আসুক বা যে আমরা যে কোম্পানি খুলি, যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানিগুলো খুলতেছি অ্যান্ড কর্পোরেট করতেছি, এটা সবচেয়ে বড় ফিচারটা কি, যে দিস ইজ সেপারেট ফ্রম দ্য মেম্বার্স, দিস ইজ সোল ট্রেডারশিপে ইউর বিজনেস ইজ ইউ, একতরফ এক মালিকানাধীন যেই ব্যবসা, ইয়োর বিজনেস ইজ ইউ, এখানে কিন্তু কোনো সেপারেট লিগাল এন্টিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে না। বাট ওয়েন এভার ইউর ইনকর্পোরেটিং আ কোম্পানি, তখনই আপনি একটা লিগাল আর একটা সেপারেট লিগাল এন্টিটি আপনি ক্রিয়েট করে ফেললেন। ওকে, সো আ পার্টনারশিপ ইন কন্ট্রাক্ট হ্যাজ নো এক্সিস্টেন্স অ্যাপার্ট ফ্রম ইটস মেম্বার্স। সোল ট্রেডারশিপ বলেন বা পার্টনারশিপ বলেন, এখানে কিন্তু আলাদা কোনো সেপারেট এন্টিটি নাই। মানে এখানে যদি কোনো সমস্যা হয়, প্রত্যেকটা পার্টনারকে সেই সমস্যার সমাধান করতে হবে, প্রত্যেকেই লায়াবল থাকবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ডেট হয়ে গেছে, ব্যাংক্রাপসি চলে আসতেছে বা কোনো কিছু হয়েছে, কোনো আপনার ব্যবসা কিছু একটা ফ্রডুলেন্ট কিছু একটা করছে, কেস হয়েছে, তখন ওই ব্যক্তির নামে কেস হয়ে যাবে, ঠিক আছে? বাট ইন কেস অফ কোম্পানি দ্যাট ডাজন্ট হ্যাপেন, তখন সু কোম্পানিকে করবে, নট দ্য মেম্বার্স, ঠিক আছে? ওকে, সবকিছুর আবার এটাও মনে রাখবেন, ইন ল দেয়ার ইজ এক্সেপশন টু এভরিথিং, সো আমরা ওগুলাতেও আসবো, ঠিক আছে? সবকিছুর এক্সেপশন আছে লতে, বলবে একটা, তারপর আবার আস্তে আস্তে আরেক দিকেও যাবে। হ্যাঁ, ওগুলা ওই রকম কিছু কেস আমরা দেখব, কিভাবে বেসিক কেসটা কি ফেমাস, এবং এরপরে আরো কিভাবে কিভাবে মানুষ পার পাইতে চাইছে কি করে, হ্যাঁ, ওগুলো আমরা দেখব। আচ্ছা, সো যাই হোক আমরা ওকে, এ কোম্পানি অন দি আদার হ্যান্ড ইজ ইন ল আ পার্সন, যেটা আমরা এতক্ষণ বললাম, সে একটা আলাদা ব্যক্তি। দিস ইজ আ ডিস্টিংক্ট লিগাল পার্সন এক্সিস্টিং ইন্ডিপেন্ডেন্টলি অফ ইটস মেম্বার্স। সে ইন্ডিপেন্ডেন্ট এবং মেম্বারের সাথে তার কোনো সম্পর্ক নাই। সে যদি এবিসি কোম্পানি হয়, সে একটা এবিসি কোম্পানি নামের একটা ব্যক্তি হিসাবে আমাকে গণ্য করতে হবে। ওকে, by incorporation a company is vested with a corporate personality which is distinct from the members who compose it. একই কথা, it becomes impersonalized, the business now belongs to an institution and the entity of the enterprise become institutionalized. আসল কথা হচ্ছে, এগুলা লিগ্যাল ভাষা একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে বলতেছে যে যখনই ইনকর্পোরেশন করতেছি, আলাদা একটা আর্টিফিশিয়াল লিগ্যাল বা সেপারেট লিগ্যাল এন্টিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন শেয়ার মেম্বার যারা আছে বা শেয়ার হোল্ডার যারা আছে তার সাথে এর কোনো সম্পর্ক নাই, সে আলাদা। ইউ অ্যাজ আ স্পন্সর শেয়ার হোল্ডার, ইউ ক্যানট টেল দ্যাট আই এম দ্য ওনার,
you're not, you're just a part holder, হয়তো বা 50% আপনি হোল্ড করতেছেন, বাট legally I cannot say you're the owner. Company is the owner of everything, সেটা অ্যাসেট হোক, লায়াবিলিটি হোক, যাই আছে, ঠিক আছে? Legally I'll say you're not the owner, but the company is the owner. ওকে, আচ্ছা, এখন মুখে মুখে আমরা নর্মালি অনেক কিছুই বলি, ও আচ্ছা 90% শেয়ার আছে তাহলে তো ওই মালিক, ওরই সব কিছু, বাট লিগাল ভাষায় আমরা সেটা বলবো না। লিগালি যখন কেস করা হবে, কোর্টে যখন যাবেন, তখন ওভাবে করে এটা দেখা হবে না। ওকে, আচ্ছা, সো যখন এই জিনিসটা আপনি ইনকর্পোরেট করে ফেলছেন, তো তখন সবকিছু আসলে বেসিক্যালি ইনস্টিটিউশনালাইজড হয়ে যাচ্ছে, মেম্বারের সাথে সেপারেট হয়ে যাচ্ছে সবকিছু। আচ্ছা, in the words of Palmer, the benefits following from incorporation can hardly be exaggerated. It is because of incorporation that the owner of the business stops to trade in his own person. এই কোম্পানি খোলার কারণেই এখন ব্যক্তিরা নিজের নামে ট্রেডিং করতেছে না, সে কোম্পানির নামে ট্রেডিং করতেছে, যাই হচ্ছে কোম্পানির নাম আসতেছে। ওকে, দ্য কোম্পানি ক্যারিজ অন দ্য বিজনেস, দ্য লায়াবিলিটি আর দি কোম্পানিজ লায়াবিলিটিস, ঠিক আছে? দ্য ফর্মার ওনার ইজ আন্ডার নো লায়াবিলিটি ফর এনিথিং দ্য কোম্পানি ডাজ। এবং সেই যে মেম্বাররা যারা আছে, যারা ওনার যারা আগে ছিল, বা যারা স্পন্সর শেয়ার হোল্ডার ধরেন, হ্যাঁ, they are not liable for anything the company does. সব লায়াবিলিটি কোম্পানির, কেস হইলে লায়াবিলিটি কোম্পানি, ব্যাংক্রাপসি হলে লায়াবিলিটি কোম্পানি, আপনার পকেট থেকে আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে? Okay, so although as principal shareholder he is able to take full advantage of profits which the company, হ্যাঁ, প্রিন্সিপাল শেয়ারহোল্ডার হিসেবে আপনি কিছু সুবিধা, অবশ্য এর উল্টা আর আপনারও সুবিধা পাচ্ছেন, প্রিন্সিপাল শেয়ারহোল্ডার হিসেবে আপনি এক্সট্রা বেনিফিটস পাচ্ছেন, প্রফিটস পাচ্ছেন, এইটা, কিন্তু লায়াবিলিটি ইজ কোম্পানির। ওকে, এখন আসেন দ্য কনসেপ্ট অফ লিমিটেড লায়াবিলিটি। আমরা যখন কোম্পানি করতে যাই, অ্যানুয়াল রিপোর্ট আপনারা দেখবেন না, লাস্টে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি দেয়া থাকে। সো হোয়াট ডাজ দিস মিন? এই লিমিটেড লায়াবিলিটি বলতে কি বোঝাচ্ছে ইন ল? আচ্ছা, বলতেছে দ্য প্রিভিলেজ অফ লিমিটিং লায়াবিলিটি ফর বিজনেস ডেটস is one of the principal advantage of doing business under the corporate form of organization. এটা একটা মেজর বেনিফিট, এই লিমিটেড লায়াবিলিটি যে সুবিধাটা আমরা পেয়ে থাকি, যে আমি যতটুকু শেয়ার হোল্ডার ততটুকু পর্যন্তই আই এম লায়াবল, এর থেকে বেশি না, ঠিক আছে? এর থেকে বেশি যদি আপনার কোনো লায়াবিলিটি ইনকারও করে, আই এম নট লায়াবল ফর দ্যাট, দ্য কোম্পানি ইজ লায়াবল ফর ইট। দিস ইজ নট মি, দ্যাটস দ্য কোম্পানিজ ফল্ট, ঠিক আছে? এই সুবিধাটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা, the company being a separate legal person is the owner of its assets and bound by its liabilities. যেহেতু কোম্পানি একটা আলাদা ব্যক্তি, অ্যাসেট লায়াবিলিটি সবই ওর, আমার না। Members, ঠিক আছে, even as a whole are neither the owners of the company's undertakings nor liable for its debt. বলছে যে কোনো কিছুর জন্য আমি শেয়ার হোল্ডার হই বা মেম্বার হই, যারাই আছি, আমরা কোনো কিছুর কোম্পানি যেই আন্ডারটেকিং নিক বা যেই লায়াবিলিটি নিক, সেটার জন্য আমরা কোনোভাবেই দায়ী না। Where the members exercise the choice of registering the company with limited liability, the members' personal liability becomes limited or restricted to the nominal value of the shares taken by them. শেয়ার দ্বারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, লিমিটেড হয়ে যাচ্ছে, or the amount guaranteed by them, যেভাবে করে ওরা করে, ডিবেঞ্চার করে করতে পারে, ঠিক আছে? So no member is bound to contribute anything more than the nominal value of the shares held by them. So যদি অনেক বড় ধরনের ডেটও হয়, লায়াবিলিটি ক্রিয়েটও হয়, আমাকে পুরাটা ওইটার জন্য আমাকে আমার পকেট থেকে এক্সট্রা কিছুই দিতে হবে না, বিকজ আই এম লিমিটেড উইথ মাই ওন শেয়ার, ওইটার বাইরে আমি কোনো কিছুর জন্য লায়াবল না। ওকে, in a partnership on the other hand, the liability of the partners for the debts of the business is unlimited. উল্টা সোল ট্রেডারশিপে বলেন বা পার্টনারশিপে বলেন, এটার পুরা উল্টাই, এখানে লায়াবিলিটি অনেক বেশি। মানে দেখা যায় পার্টনারশিপে দেখা যায় কখনো এরকম কোনো সমস্যা হইলো, লায়াবিলিটি ক্রিয়েট হইলো, ব্যাংক্রাপসি হইলো বা কিছু হইলো, মানে নিজের বাড়ি ঘর জমি জামা সব কিছু দেউলিয়া হয়ে বেচে টেচে সব কিছু করে আপনি কি হয়ে যান, নিঃস্ব হয়ে যান।
এরকমও হয়, বাট এই জিনিসটা আপনার কোম্পানিতে হবে না, ঠিক আছে? ওকে, সো এখানে কি বলছে, দে আর বাউন্ড টু মিট উইদাউট এনি, ইন পার্টনারশিপ দে আর বাউন্ড টু মিট উইদাউট এনি লিমিট অল দ্য বিজনেস অব্লিগেশনস অফ দি ফার্ম। মানে আবার পার্টনারশিপে দেখবেন যদি একটা পার্টনার ভেঙে যায়, নিখোঁজ পাচ্ছেন না, তখন ওই পার্টনারের সব কিছু দায়ভার আপনাকেই নিতে হবে, আপনার পার্টনারের কোনো উপায় নাই, মানুষজন ইয়ে করে ফেলবে, ব্যাংক এসে আপনাকে জেলে পাঠিয়ে দিবে, কোনো মানে আপনার কোনো ওখান থেকে বেঁচে ফেলার কোনো উপায় নাই, কোম্পানিতেই কিন্তু এই জিনিসটা হবে না। আচ্ছা, the whole fortune of a partner is at stake as the creditors can levy execution even on his private property। বলতেছে যে যেটা বললাম যে নিজের প্রাইভেট প্রপার্টিও আপনাকে ছেড়ে দিতে হইতে পারে পার্টনারশিপে গেলে, কিন্তু কোম্পানিতে সেটা করতে হয় না। Speaking of the advantage of trading with limited liability, one of the primary and accepted motivations behind incorporating a company is to limit personal risk by obtaining the benefit of limited liability. So এখানে আপনার পার্সোনাল রিস্কটাকে আপনি কমায় ফেলতেছেন by using the benefit of limited liability. লিগালি আমরা যেটা আমাদেরকে কোম্পানি ল অ্যালাউ করতেছে, ঠিক আছে? সো আমার নিজের পার্সোনাল যে রিস্কটাও সেটা এখানে কমে আসতেছে। আচ্ছা, আমরা এখন একটা কেস দেখি। দিস ইজ আ ভেরি ক্লাসিক কেস এক্সাম্পল অফ এই কোম্পানি লয়ের আসলে কি হয়, লিমিটেড লায়াবিলিটি অ্যান্ড সেপারেট লিগাল পার্সোনালিটি যে এতক্ষণ আমরা পড়লাম। হ্যাঁ, দিস ইজ দ্য কেস অফ সলোমন ভার্সেস সলোমন অ্যান্ড কোম্পানি লিমিটেড, ঠিক আছে? দিস ইজ আ কেস ফ্রম 1897। আচ্ছা, এখানে একটু দেখি কেসটা আমরা। পার্টনারশিপের এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এখন পার্টনারশিপ বলতে তো এখানে দুইটা একের অধিক পার্টি থাকতে হবে, দুইজন পার্টনারশিপ করবে, মানে তারা তো কোনো বিজনেস করবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা বিজনেস করতে চাই, একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, এটা কি কোম্পানি হলো না? মানে এই কনসেপ্ট, unless you register it legally as company, it's not a company. তাহলে পার্টনারশিপ আর এই ইনকর্পোরেট, এটা কোম্পানির মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা ইনকর্পোরেট হইছে, এটা হয় না। ওকে, সো সলোমন ভার্সেস সলোমন, এবং এখানে আরো মনে রাখতে হবে যখন কোম্পানি ফর্ম করবেন ওগুলার কিছু লিগ্যাল প্রসেস আছে, কিছু ডকুমেন্টস আছে, ওগুলা ফলো করতে হবে, ওগুলার আলাদা রুল আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির আলাদা রুল আছে কিভাবে কন্ডাক্ট করতে হবে, প্রাইভেট লিমিটেড কোম্পানির আলাদা রুল আছে কিভাবে কন্ডাক্ট করতে হবে, সব কিছু অনেকটাই ডিফাইন্ড করা আছে। কিভাবে আপনার বোর্ড অফ ডিরেক্টরস কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে মিটিং করতে হবে, কি সব কিছু আপনাদের কোম্পানিজ অ্যাক্টের একটা বই আলাদা আপনারা বাজারে গেলেই পাবেন। এভরিথিং ইজ গিভেন ইন ডিটেল দেয়ার, কোন ল কোনটা বলছে, কোন ল কোনটা বলছে, কি বলছে। সো ওটা আপনারা ল দেখলেই বুঝবেন। বেসিক্যালি আমরা এখানে উই আর নট গোয়িং টু গো ইনটু মানে খুব বেশি ডিটেইলে, উইল গো থ্রু দ্য কনসেপ্ট অফ ওয়াই দিস ইজ হ্যাপেনিং হিয়ার। এখানে এরকম অ্যাক্টগুলো আপনাদেরকে আমি যদি পরবর্তীতে আবার সময় পাই তখন মেবি আমরা একটা দুইটা অ্যাক্ট আলোচনা করব, ঠিক আছে? বাট এরকম আপনারা অ্যাক্ট অনলাইনে গেলেও পেয়ে যাবেন, গুগল করেন অ্যাক্টগুলো সব পেয়ে যাবেন আপনারা। ওকে, সো সলোমন ভার্সেস সলোমন অ্যান্ড কোম্পানি, ঠিক আছে? সো সলোমন কি করছে, হি ওন দ্য শু রিপেয়ার বিজনেস, তার একটা শু রিপেয়ারের বিজনেস ছিল। হি ডিসাইডেড টু টার্ন দিস বিজনেস ইনটু আ লিমিটেড কোম্পানি। তো সে চিন্তা করলো, আমার হয়তো বা তার ব্যবসা ভালো যাচ্ছিল, সে বললো আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার এই ব্যবসাটা এতদিন সোল প্রোপ্রাইটারশিপ ছিল, আমি এখন এটাকে একটা লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করব। ওকে, সো এখন কি করলো, হি ক্রিয়েটেড আ কোম্পানি কল্ড সলোমন অ্যান্ড কোম্পানি লিমিটেড, নাম দিল সলোমন অ্যান্ড কোম্পানি। এবং এখানে ইট ওয়াজ ওনড বাই হিমসেলফ, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ 5 চিলড্রেন, এবং অল ওনিং 1 শেয়ার ইচ। মানে সে কি করলো, তার ওয়াইফ এবং তার 5টা যে বাচ্চা ছিল প্রত্যেকে একটা একটা করে শেয়ার দিল, এবং বাকি শেয়ার ছিল তার নামে, ঠিক আছে? সো ধরেন যদি এখানে দিয়েও দিছে যে ধরেন
20,000 যদি ইয়ে হয় ওর ভ্যালুয়েশন হয়, তো তার মধ্যে $14 ওর, 14 পাউন্ড ওর, আর বাকি 6 পাউন্ড সে তার ওয়াইফ এবং চিলড্রেনদের মধ্যে ভাগ করে দিয়ে এই যে একটা লিমিটেড কোম্পানি সে ক্রিয়েট করলো। সো দিস ইজ ইন 1897, ঠিক আছে? এখানে কি বললো দেখেন, ইন ডিটেইল বললো যে এসএনসি, ইন শর্ট ফর্ম আমরা যদি বলি সলোমন অ্যান্ড কোম্পানি, এসএনসি লিমিটেড দেন বট দ্য বিজনেস ফ্রম সলোমন। সো এসএনসি লিমিটেড তাহলে এখানে কি করতেছে, সলোমনের কাছ থেকে ব্যবসাটা কিনে নিল, নিয়ে সে নিজে ইনকর্পোরেটেড হইলো, মানে সলোমনকে তো তার ব্যবসাটাকে ট্রান্সফার করতে হয়েছে, রাইট? সলোমনের আগে একটা নির্দিষ্ট ছোট একটা রিপেয়ার ছিল, সলোমন নিজেই ব্যবসাটা ক্রিয়েট করছে, ওর নিজেরই রিপেয়ার শু, সে এখন সেটাকে একটা কোম্পানি ক্রিয়েট করে বললো আমি আমার সবকিছু একে ট্রান্সফার করতেছি। সো এই কোম্পানি কি করলো, সলোমন কোম্পানি, এখন সে একটা ব্যক্তি, সে কি করলো, সলোমনের কাছ থেকে সবকিছু নিয়ে নিল, কিনে নিল। এখন কোম্পানিকে যখন আপনি ফ্রিতে তার কোনো কিছু দিবেন না, দিবেন, রাইট? আমি করলাম, আমি এমনি এমনি দিয়ে দিলাম, ফ্রিতে দিয়ে দিলাম, তাহলে তো হবে না, ব্যবসা হবে না। সো এখানে দেখেন কি বলতেছে, দ্য এসএনসি লিমিটেড হ্যাড টু পে ফর দ্য বিজনেস, কিভাবে, 10,000 পাউন্ড ইন ক্যাশ সলোমনকে দিতে হবে, কোম্পানি সলোমনকে দিবে, ঠিক আছে? যদিও সেই ক্রিয়েট করছে, সেই ওনার, বাট হি ক্রিয়েটেড আ কোম্পানি, হি ইনকর্পোরেটেড অ্যানাদার পারসন। সো সলোমন অ্যান্ড ক ইজ গোয়িং টু, এসএনসি ইজ গোয়িং টু বাই ফ্রম সলোমন। এবং সে কিভাবে ট্রান্সফারটা হয়েছে দেখেন, বিজনেসের ট্রান্সফারটা, সে 10,000 পাউন্ড তাকে ক্যাশে দিবে, তারপর বলছে 20,000 পাউন্ড শেয়ারে দিবে, ঠিক আছে? একটা 1 পাউন্ড করে প্রাইস ধরছে, এবং 10,000 পাউন্ড ওড হবে ইন দ্য ফর্ম অফ ডিবেঞ্চার, মানে দিস ইজ সিকিউরড ক্রেডিট, যে যদি ভবিষ্যতে গিয়ে কখনো কোনো ব্যাংক্রাপসি হয় বা কোনো কিছু হয়, আগে আমার ক্রেডিট তুমি আমাকে দিবা, যেই 10,000 পাউন্ড আমি তোমার কাছ থেকে পাই। এই ইয়ে করে কোম্পানি ক্রিয়েট হইল। আচ্ছা, এখন দেখেন কি হয় সামনে। সো দ্য কোম্পানি অফার্ড টু সলোমন আ সিকিউর ডিবেঞ্চার ওভার ইটস অ্যাসেটস, বললো যে আমি তোমাকে একটা সিকিউর ডিবেঞ্চার দিচ্ছি, আমার সব অ্যাসেটগুলো আছে, যদি কখনো ভবিষ্যতে ব্যাংক্রাপসি হয় এই অ্যাসেট বিক্রি করে তোমার টাকা তুমি নিতে পারবা। বিকজ সিকিউর ডিবেঞ্চার মানে কি, সিকিউর ক্রেডিটার, সিকিউর ক্রেডিট যেটা আমরা বলি, হ্যাঁ, অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ যাদেরকে করা হয়। আগে আমরা সিকিউরড ক্রেডিটারদেরকে পে করি, তারপরে অন্যান্য ক্রেডিটারদেরকে পে করি যখন ব্যাংক্রাপসি হয়ে থাকে ইউজুয়ালি। আচ্ছা, সো কি করলো, বললো অ্যাসেটের উপর দিল। সো ইফ দ্য কোম্পানি ফেইলড টু পে দ্য 10,000 পাউন্ড, এস হ্যাড আ রাইট টু দি অ্যাসেটস অফ দি কোম্পানি। এস বলতে এখানে সলোমনকে বুঝাইছি। সো সলোমনের কোম্পানির অ্যাসেটের উপর তখন তার একটা রাইট চলে আসবে, সে ওটা বিক্রি করে তার ক্রেডিটটা আদায় করে নেবে। আচ্ছা, a few months later SNC Limited went into bankruptcy, কয়েক মাস পরে কোম্পানি ব্যাংক্রাপসিতে চলে গেল। আচ্ছা, left owing 10,000 pound to the other creditors, এবং এই সময় অন্যান্য ক্রেডিটররাও 10,000 পাউন্ড পাইতো। আচ্ছা, along with 10,000 owed to the সলোমন, সলোমনের 10,000 এবং অন্যান্য ক্রেডিটরও ছিল, তারাও 10,000 পাউন্ড পাইতো। আচ্ছা, এখন কি হইলো, দ্য অ্যাসেটস অফ দি কোম্পানিজ ওয়ার ওয়ার্থ অ্যারাউন্ড 10,000 পাউন্ড। কিন্তু যখন আমরা ভ্যালুয়েশন করলাম ব্যাংক্রাপসির পরে, ওর কোম্পানির অ্যাসেটস ভ্যালুয়েশন করে দেখা গেল যে এই অ্যাসেট থেকে মাত্র 10,000 পাউন্ড পাওয়া যাবে। সো এখন আমি কাকে দিব টাকা? এই ক্রেডিটারও আছে, এখন সলোমনও আছে, হু ইজ দ্য সিকিউরড ক্রেডিটার। আচ্ছা, the House of Lords ruled that Solomon was not personally liable for the debts owed by SNC Limited. যদিও he was the major shareholder, he is not liable to pay these যে other creditors আছে, এদেরকে সে পে করার জন্য পার্সোনালি লায়াবল না, কোর্ট রুল দিল। ওকে, নাম্বার 2 রুল কি দিল, Solomon was entitled to the assets of SNC Limited since he was a secured creditor. এই যে ডিবেঞ্চার করে রাখছিল 10,000 পাউন্ড ওর কাছে, ও তো পাইতো। সো এখন 10,000 পাউন্ড ভ্যালুয়েশন করে আসছে, ক্রেডিটররা বলছে তাহলে এইটার থেকে আমরা কেন পাবো না? তো বললো যে বিকজ সলোমন ওয়াজ দ্য সিকিউরড ক্রেডিটর অফ দি কোম্পানি, সো আগে ও পাবে। ডিবেঞ্চার, হ্যাঁ, মানে হচ্ছে সিকিউরড ক্রেডিট, সিকিউরড ক্রেডিট আমরা করে থাকি না, সিকিউরড ক্রেডিটর, দ্যাট ইজ ডিবেঞ্চার।
আচ্ছা, so Solomon was entitled to the assets of SNC Limited since he was the secured creditor. আচ্ছা, the company had been created properly. এখন আসেন পুরো জিনিসটা আমরা আরো পড়ি। কোর্ট বলতেছে যে the company has been created properly in accordance with the Companies Act, okay, and was a separate entity on whose behalf Mr. Solomon acted as an agent. সে তার বিহাফে অ্যাজ আ শেয়ার হোল্ডার, মেজর শেয়ার হোল্ডার, অ্যাজ অ্যান এজেন্ট সে কাজ করতেছে। হি ইজ নট এসএনসি কর্পোরেশন, সো তুমি ওকে লায়াবল ধরতে পারবে না, ক্রেডিটাররা এসে ওকে কিছু করতে পারবে না। তারা করতে পারবে কাকে? এসএনসি কর্পোরেশনকে করতে পারবে। আচ্ছা, সো ইট ওয়াজ ইররেলেভেন্ট দ্যাট আফটার ইনকর্পোরেশন ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্টেড ইন দ্য সেম হ্যান্ডস। এখন তুমি যদি বলো না ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট তো সেম হাতেই ছিল, তাহলে কেন আমাদেরকে এভাবে করে, এটা তো ভুল হয়ে গেল, এখানে তো এটা ইটস নট রাইট। তো তখন লিগালি ইটস ইররিলেভেন্ট, ল বলতেছে ইটস ইররিলেভেন্ট, তোমার এই যুক্তির কোনো রেলেভেন্স নাই, বিকজ আমরা তো বলেই দিচ্ছি যে দে আর সেপারেট এন্টিটি, লিগালি দে আর সেপারেট এন্টিটি। ওকে, the company had borrowed the money and was legally liable to pay it back to its secured creditor who took preference over the other creditors. এবং ল বলতেছে যে কোম্পানি তার নিজের লায়াবিলিটির জন্য সেই নিজে দায়বদ্ধ হবে, এর জন্য সলোমন হবে না, সে এটার মেজর শেয়ার হোল্ডার হোক আর যাই হোক না কেন, এবং এটার জন্য সে পার্সোনালি কোনো লায়াবিলিটি নিতে পারবে না। আর তার উপর দিয়েও যেহেতু সে এটার সিকিউরড ক্রেডিটর, প্রথমে আগে তার ক্রেডিট পে করতে হবে। Okay. আচ্ছা, generally the Solomon versus Solomon approach has been strictly adhered to. So এইটা একটা ক্লাসিক এক্সাম্পল ইন ল, যে এইটার রেফারেন্স সবসময় টানা হয় ইন যখনই সেপারেট লিগ্যাল এন্টিটির ব্যাপার নিয়ে আসে, যে না আমার কোম্পানি এ তো সেম না, এরকম না, হ্যাঁ। সো দিস ইজ আ ক্লাসিক রেফারেন্স গিভেন এনিওয়্যার। সো এই সলোমন ভার্সেস সলোমন কি স্ট্রিক্টলি কোর্ট এবং ল এটা অ্যাডহেয়ার করতে চায়, এই এখান থেকে যে রুলটা আসছে, যে রুলিংটা আসছে। দো টু আ ভেরি লিমিটেড এক্সটেন্ট দ্য কোর্টস হ্যাভ ক্রিয়েটেড এক্সেপশনস, কিছু কিছু এক্সেপশনস আছে, যেটা আমরা বললাম লতে সব কিছুর এক্সেপশনস আছে। ওকে, দেয়ার ওয়াজ, আচ্ছা এই কেসে দেখা গেছে, সলোমন ভার্সেস সলোমনস কেসে দেখা গেছে দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ ফ্রড ফ্রম দি এভিডেন্স ইন সলোমন ভার্সেস সলোমন কেস। এবং সলোমন ভার্সেস সলোমন কেসে দেখা গেছে এখানে অ্যাকচুয়ালি কোনো ফ্রড রিলেটেড ছিল না, কোনো ফ্রড হয় নাই, হ্যাঁ। Although Mr. Solomon may seem to outward appearance to have been sailing rather close to the wind, he did not deceive anybody. যদিও ইন জেনারেল হয়তো বা আমাদের কাছে দেখে মনে হইতে পারে বাইরে দিয়ে অ্যাপিয়ারেন্স থেকে যে না ও এখানে হয়তো বা কিছু একটা করছে, 2 নাম্বারই করতে পারে বা ওটার কাছাকাছি গেছে বা কিছু একটা, কিন্তু দেখা গেছে there was no evidence that he committed any kind of fraud. Okay, his fellow shareholders knew what was going on. ল কোর্টের কথা হচ্ছে যে ওখানে যারা বাকি শেয়ার হোল্ডার যারা ছিল তারা জানে কি হচ্ছে, ক্রেডিটর যারা ছিল তারাও জানে কি হচ্ছে। The change on the company's the charge on the company's assets was appropriately registered. এবং সলোমনও যেই চার্জটা করে রাখছিল অ্যাসেটসের এগেইনস্টে ডিবেঞ্চার, সেটাও প্রপারলি রেজিস্টার্ড ছিল এবং প্রপারলি ভ্যালুয়েশন করা ছিল। The creditors could have found out about it before dealing with the company. এবং ক্রেডিটরদের উপায় ছিল, যেহেতু এটা রেজিস্টার্ড করাই ছিল যে এই কোম্পানির এগেইনস্টে 10,000 ডিবেঞ্চার আছে, প্রপারলি রেজিস্টার্ড ছিল, তো ক্রেডিটর যারা ছিল তাদের তো উপায় ছিল এই ইনফরমেশন জানার, রাইট? So they had a notice of it according to law. So যেহেতু এদের এইসব ব্যবস্থাগুলো ছিল, কোনো ফ্রড হয় নাই, কোনো কিছু হয় নাই, সো এইসব ক্ষেত্রে কি করেছে কোর্ট নর্মালি কি করে, কোনো নিয়মের বাইরে যায় না, যে না এটা সেপারেট এন্টিটি, এখানে কোনো ফ্রড হয় নাই, সো উই উইল নট ইন্টারফেয়ার করতে পারে ফ্রডের কেসে যখন আমরা বলি উইচ উই কল লিফটিং দ্য কর্পোরেট ভেইল। ভেইল মানে তো বুঝেন ওই যে ব্রাইডরা পরে না মাথায় এরকম করে ঢাকা দিয়ে ঘুমটা, দ্যাট ইজ কল্ড দ্য ভেইল। সো যখন ফ্রডের কোনো এক্সেপশন আসে, প্রিভেন্ট করতে হবে, তখন ওটাকে ল বলে উই আর গোয়িং টু পিয়ার্স দ্য ভেইল অর লিফট দ্য কর্পোরেট ভেইল। এখন তুমি ওইগুলো হচ্ছে দ্য এক্সাম্পলস অফ এক্সেপশনস, সো ওগুলোতেও আমরা যাব।
আচ্ছা, লেটস টক অ্যাবাউট সলোমন ভার্সেস সলোমনের কেসটা তো বুঝছেন। দিস ইজ লাইক আ বেসিক ক্লাসিক এক্সাম্পল যে সেপারেট লিগ্যাল এন্টিটি এবং এখানে যতক্ষণ পর্যন্ত সব কিছু অ্যাকর্ডিং টু ল আছে, কোনো ফ্রড হচ্ছে না, কিছু হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত উই আর নট গোয়িং টু কি পিয়ার্স দ্য ভেল অর ওখানে লিগ্যাল যেরকম নিয়ম সেপারেট এন্টিটি হিসাবে আমরা যেভাবে ইয়ে করবো ওভাবে করে আমাকে তাকে ট্রিট করতে হবে লিগালি। হ্যাঁ, উই ক্যানট ডু এনিথিং। ম্যাম, যেহেতু ল এর ক্ষেত্রে এটা বলতেছে যে সে যেটা দাবি করতেছে সেই দাবির সাথে কোনোভাবে এটা সাংঘর্ষিক মানে ক্রেডিটররা আছে, যেহেতু তার সেপারেট লিগ্যাল এন্টিটি ছিল 100 মানে আগে থেকেই, তাহলে ক্রেডিটররা এখানে এটা কোথায় পাবে? তাদের জেনুইন সেটাই, মানে কথাটা এরকম উঠছিল যে কেসটা এরকমই ক্রিয়েট হয়েছিল যে না, ও তো এটার মেজর শেয়ার হোল্ডার। তো ল বলতেছে যে ও মেজর শেয়ার হোল্ডার হয়েছে তো কি হয়েছে, এসএনসি তো ইজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি, হি ইজ নট সলোমন। সলোমন তো তোমাকে ওর পকেট থেকে তোমাদের ক্রেডিটাররা যারা আসছো তাদেরকে তো তোমাদেরকে তো ও টাকা দিবে না। আচ্ছা, তারপরে বলতেছে যে ভ্যালুয়েশন করে যেই টাকাটা আসছে সেখানেও প্রথমে সলোমনই টাকা পাবে, তোমরা পাবা না। কেন? কারণ তোমরা তো জানতাই রেজিস্টার্ড করাই ছিল ডিবেঞ্চার এই কোম্পানির এগেইনস্টে, তোমরা তো জানতাই, তো তোমরা সব কিছু জেনে শুনেই এখানে ইনভেস্ট করছো, এখানে টাকা দিছো। সো এখানে তো ফ্রড হয় নাই, সলোমন তো তোমাদের কাছে কিছু লুকায় নাই, সো আগে ওই টাকা পাবে, এখানে কিছু করার নাই। তোমরা সলোমনকে এর জন্য কোনোভাবে সু করে দায়ী করতে পারবা না কোনো কিছুর জন্য। কোম্পানির রুলস মানে কোম্পানির রেজিস্টার হওয়ার সময় যে রুলসগুলো ছিল মানে অ্যাক্ট যেগুলো, ওখানে তো পুরো বলা হয়েছিল যে আপনার কোম্পানির এগ্রিমেন্টে যে ডিফেন্সারগুলো সংক্রান্তটা যার নামে ছিল ওটা আগে পাবে। এটা রুল, সিকিউরড ক্রেডিটররা যখন ব্যাংক্রাপসি হয়, এটা নিয়ম আপনাদের অ্যাক্টে গেলেই পেয়ে যাবেন। একটা রুল আছে যে কারা আগে পাবে, কোন ক্রেডিটররা আগে টাকা পাবে, এটা কোম্পানি অ্যাক্টের মধ্যেই আছে, ল আছে। সিকিউরড ক্রেডিটররা আগে পায়, তারপরে অন্যান্য ক্রেডিটররা। যখন ব্যাংক্রাপসি হবে, এখন টাকা যখন বিক্রি করলেন, হ্যাঁ, বিক্রি করে যে টাকাগুলো আসবে আগে কারা পাবে, তারপর কারা পাবে। তারপর যে ধরনের কোম্পানিগুলো আছে সবাইকে এই অ্যাক্টের মধ্যে পড়ে না? হ্যাঁ 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 হ্যাঁ, কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে পড়বে, যারা ইনকর্পোরেটেড তারাই এই অ্যাক্টের আন্ডারে পড়বে। ঠিক আছে? এসএনসি যখন ইনকর্পোরেট করছে, হ্যাঁ, এখন আপনি কোম্পানি ইনকর্পোরেট করছেন, আপনি কি ফ্রিতে কোম্পানি ইনকর্পোরেট করে সবকিছু দিয়ে দিবেন? বলবেন এই নাও আমি আর কোম্পানি ইনকর্পোরেট করলাম, আমার সবকিছু দিয়ে এখন তোমরা ব্যবসা করো? অবশ্যই, আমি কোম্পানি ক্রিয়েট করছি, আমি এত কিছু দিছি, আমি পাবো না এখান থেকে? অবশ্যই পাবো। ও বলছে তুমি আমাকে 3টা ফর্মে দিবা, আমি তোমার কাছ থেকে, আমি যে এই ব্যবসাটা দিলাম, আই ও সামথিং ফ্রম ইউ। প্রথম যে ক্যাশ এত টাকা দিবা, এতটা শেয়ার দিবা। যে তুমি পরবর্তীতে যে কোনো সময় যদি সমস্যা হয়ে যায়, কোম্পানি বন্ধ হয়ে যায়, বা যখন তুমি দিতে পারবা তখন আমার এই লোনটা তুমি শোধ করবা। না না, এটা জাস্ট ক্রেডিট। প্রথম ব্যাংক্রাপসি যখন হয় তখন তো ক্রেডিটার্সদেরকে, যে কোনো যারা যাদের কাছে আমার লায়াবিলিটি ছিল, ক্রেডিটার্স ছিল, যখন ব্যাংক্রাপসি হয় তখন তো প্রথম আমি আগে ওদের টাকাগুলো শোধ করি নিয়ম অনুযায়ী। সো তখন আবার ওইটার মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে যে কোন ক্রেডিটাররা আগে পাবে, তারপরের প্রেফারেন্স কারা, তারপরের প্রেফারেন্স কারা, এরকম একটা ক্লাসিফিকেশন আছে। আপনি কেন বাধ্য হবেন? কোম্পানি বাধ্য হবে। You are nobody. You're not company. Even though you're 75% shareholder, you're not the company. আপনার এগেইনস্টে কোনো কেস হবে না তো। You're not going to.
কোম্পানি লাইবিলিটি your loss is your share, that is it. আপনার পার্সোনালি আপনার পকেট থেকে you don't have to pay anything, it's not your liability, it's কোম্পানি যেহেতু আলাদা এন্টিটি, এটা টোটাল কোম্পানির ব্যাপার, ওর অ্যাসেট কোম্পানির অ্যাকাউন্ট থেকে যাবে, কোম্পানির কাছ থেকে যাবে, নাথিং ফ্রম ইউ, your liability is only your share, that's it. যারা গ্রাহক আছে, হ্যাঁ 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 যারা সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করছে, হয়তো রাষ্ট্রের কাছে কেস করছে, রাষ্ট্র তো একটা অডিট করছে, 10 জন মিলে একটা অডিট করছে, যা সম্পদ আছে তাদেরকে যদি পাওয়া যায়, ওইটা যদি মানি থাকে এটা ডিস্ট্রিবিউট করে। এখন যারা প্রায়োরিটি লিস্টে সবচেয়ে বেশি ইনভেস্ট আছে, একজনে 1 লাখ টাকা একটা মোটরসাইকেলের অর্ডার দিয়েছিল, একজন 20টার অর্ডার দিয়েছিল, প্রায়োরিটি লিস্ট অনুসারে কি টাকাটা পেমেন্ট করে নাকি সবাই কম বেশি পায়? আবার ওগুলো তো মালিকানা, ওগুলো কোর্ট ডিসাইড করে দেয়, প্রায়োরিটি লিস্ট অবশ্যই থাকে, ওগুলো তো মালিক ওগুলো তো যে কোন ক্লাসিফিকেশন অফ ক্রেডিটরে আপনি পড়ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। মালিকানা শেয়ারের কোনো কিছু পাবে, মালিক কোনো কিছু টাকা পাবে না, মালিক যদি কে এখন ডিপেন্ড করে হোয়াট ইজ দ্য বেসিস অফ দ্য কেসটা যদি এরকম হয় কোম্পানির এগেনস্টে, তখন কোম্পানির ইয়ে হবে, বাট যেহেতু যখন ফ্রড রিলেটেড থাকে ওইটার এক্সাম্পলসগুলাই আমরা পড়বো, যে যখন ফ্রড রিলেটেড থাকে তখন ইন সাম কেসেস ইউ ক্যান হোল্ড দ্য পারসন রেসপন্সিবল, ইউজুয়ালি দ্য সিইও, দ্য চেয়ারম্যান, এদেরকে হায়ার পোস্টের যারা থাকে। ফ্রড রিলেটেড, তো আমরা জানতে চাচ্ছি এটা তো সব যদি সবকিছু ওকে থাকে তখন অনলি দ্য কোম্পানি, কি পাবে তাহলে ক্রেডিটর কিছু করার নাই, তখন কিছু করার নাই। সারা জীবন ধরে এই কেস ঘুরতে থাকবে, চলতে থাকবে, যে জিতে কেসে, যে যত এভিডেন্স আনতে পারবে, যে যত ইয়ে প্রুফ করতে হবে, দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স, কোর্ট কি রুল দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওকে, সো আচ্ছা এখন আমরা আসি, এতক্ষণ পড়লাম, আচ্ছা সলোমন কেসটা গেল, লেটস টক অ্যাবাউট তার ক্যাশ টেস্ট মিলে একটা এই ভ্যালুয়েশনটা কি তার ক্যাশ ইনফ্রাস্ট্রাকচার তারপরে শেয়ারটা সব মিলে কি তার এই ভ্যালুয়েশন ব্যাংক্রাপসির সময় ভ্যালুয়েশন সব কিছুকে বিক্রি করে, তার অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স সব কিছুকে নিয়ে সবকিছু মিলে তার 10,000 পাউন্ড পাওয়া গেছে, তার মানে এরপরে সে আর কোনো দাবি করতে পারবে না। আচ্ছা, পারপেচুয়াল সাকসেশনটা শুরু করি আমরা এখন। হ্যাঁ, ওকে, তিনটা। সো অ্যান ইনকর্পোরেটেড কোম্পানি বলতেছে যে একটা যখন কোম্পানি ইনকর্পোরেট করেন, ইট নেভার ডাইজ, এর কখনো ডেথ হয় না, ঠিক আছে। ইট ইজ অ্যান এন্টিটি উইথ পারপেচুয়াল সাকসেশন, তার সাকসেশন হয় মানে ম্যানেজমেন্ট চেঞ্জ হইতে পারে, শেয়ার হোল্ডার চেঞ্জ হইতে পারে, ওনারশিপ চেঞ্জ হইতে পারে, কিন্তু কোম্পানি কখনো ইজ নট ডাইং। আচ্ছা, না, যেমন ধরেন বলছে যে এ বি অ্যান্ড সি আর দি ওনলি মেম্বার্স অফ এ কোম্পানি, বললো এ বি অ্যান্ড সি ওনলি মেম্বার্স হোল্ডিং অল অফ ইটস শেয়ার, সব শেয়ার এদের নামে। আচ্ছা, দেয়ার শেয়ারস মে বি ট্রান্সফার্ড অর ইনহেরিটেড, হয় ট্রান্সফার করতে পারবা বা ইনহেরিট করতে পারবা, মানে একজনের বাপেরটা ছেলে নিল, ছেলেরটা, এটাকে আমরা ইনহেরিটেন্স বলে থাকি। আচ্ছা, কাকে XYZ হয়তো বা নিতে পারে ABCটা, ঠিক আছে, এরকম করে ট্রান্সফার হইতে পারবে, কিন্তু আপনার কোম্পানি কিন্তু ঠিকই আছে, হি ইজ নট ডাইং। আচ্ছা, দেয়ারফর বিকাম নিউ মেম্বার্স অ্যান্ড ম্যানেজার্স অফ দি কোম্পানি, নতুন ম্যানেজার আসতে পারে, নতুন মেম্বার শেয়ার হোল্ডার আসতে পারে, সব আসতে পারে, কিন্তু কোম্পানি ইজ দেয়ার, ইটস নট ডাইং। আচ্ছা, বাট দ্য কোম্পানি উইল রিমেইন দ্য সেম এন্টিটি। আচ্ছা, ইন স্পাইট অফ দি টোটাল চেঞ্জ ইন মেম্বারশিপ, আপনি ধরেন পুরা হোল মেম্বারশিপ যেটা আছে সব কিছু যদি চেঞ্জ হয়ে যায়, the company will be the entity with the same privileges and immunities, estates and possessions. Company will remain the same. তার যেই liability ছিল তারই থাকবে, তার যেই possessions গুলা যা ছিল তারই থাকবে। Perpetual succession therefore means that the membership of a company may keep changing from time to time, but that does not affect the company's continuity. So perpetual of succession বলতে কি বোঝাচ্ছে, যে মেম্বারশিপ চেঞ্জ হইতে পারে একটা কোম্পানির, কিন্তু দ্যাট ডাজন্ট হ্যাভ এনি এফেক্ট অন দি কোম্পানির কন্টিনিউটিতে, কোনো এফেক্ট করবে না। আচ্ছা, দ্য ডেথ অর ইনসলভেন্সি অফ ইন্ডিভিজুয়াল মেম্বার্স, কোনো ইন্ডিভিজুয়াল মেম্বারের ডেথ বা ইনসলভেন্সিও কোনোভাবে
অ্যাফেক্ট করবে না। আচ্ছা, মেম্বার্স মে কাম অ্যান্ড গো বাট দ্য কোম্পানি ক্যান গো অন ফর এভার, চিরস্থায়ী। আচ্ছা, the guarantors of a company's loan could not claim to be relieved of liability by reason of the fact that the company's management had totally changed, including the managing director. So, এখন এরকম যদি হয় পুরা মেম্বারশিপ বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, ম্যানেজমেন্ট পুরা চেঞ্জ হয়ে গেছে, এখন ওরা এসে হুট করে বলতে পারবে না যে ধরেন ওই কোম্পানির এগেইনস্টে একটা ব্যাংকে একটা লোন আছে ধরেন, সো ওই নতুন বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড ম্যানেজমেন্ট এসে বলতে পারবে না যে না আমাদের তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, উই আর নট দ্য সেম, সো এই লোন আমরা দিব না, এটা আর আমাদের লোন না। এই ক্লেম তুমি কখনোই করতে পারবে না। কোম্পানি যেহেতু চিরস্থায়ী সবসময় চলে আসতেছে, তার লায়াবিলিটি তার থেকেই যাচ্ছে, ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ চেঞ্জ। ওই দায়িত্ব তখন যে ইনহেরিট করছে ট্রান্সফার হয়ে যাচ্ছে তার কাছে, লায়াবিলিটি কোম্পানি, ওই লায়াবিলিটি কোম্পানির থেকেই যাবে, ডাজন্ট ম্যাটার কে চেঞ্জ হচ্ছে। যেটাই হোক না কেন, পার্সোনালিটি দিক থেকে যদি কোনোভাবে নেগেটিভ পজিটিভও থাকে, কিন্তু কোম্পানি যদি এক স্টেটে থাকে তখন আমি কোনো ক্লেম করতে পারবো না। পার্সোনালিটি না, এখানে বলতেছে যে আপনার একটা কোম্পানিতে ধরেন ইউ 4 ওয়ার মেম্বার্স, এখন আপনারা বললেন যে আমরা এই কোম্পানিটা চালাবো না, আপনারা ওনাদের 4 জনকে দিয়ে দিলেন যে তোমরা নিয়ে নাও। এখন আপনি যখন এই কোম্পানিটা চালাচ্ছিলেন তখন আপনারা মনে করেন এবি ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলেন, তো সেই লোনের ইন্টারেস্ট পে করতে হয়, লোনটাকে রিপেমেন্ট করতে হয় না আপনাদের, ইনস্টলমেন্ট আপনারা হয়তো পেমেন্ট করতেন। তো এখন যেহেতু পুরা নতুন ম্যানেজমেন্ট আসছে, এখন ওনারা এসে কোর্টকে বলতে পারবে না যে না ওইটা তো ওরা নিছিল, আমরা তো নেই নাই, সো আমরা এখন এই লোন দিব না তোমাকে। তখন এই এবি ব্যাংক আপনাকে সু করে দিতে পারে যে নো, ইটস নট দ্য ল, দ্য ল সেজ ইয়োর কোম্পানি টুক দ্য লোন, সো ডাজন্ট ম্যাটার আপনার মেম্বার চেঞ্জ হয়েছে, ইউ আর দ্য কোম্পানি, এই যে কোম্পানি লোন নিছে, কোম্পানি ইজ লায়েবল টু গিভ মি দ্য মানি। অনেক কিছুই আসবে কাহিনী, আসেন সামনে গেলেই বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা পড়ি কোথায়, আচ্ছা আইডেন্টিটিটা বলছে, এখানে একটা কেসের কথা বলে দিয়েছিলাম, পাঞ্জাব ব্যাংক আর লক্ষ্মী ইন্ডাস্ট্রিয়াল, এটা আপনারা চাইলে পরে নিজেরা পড়ে নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি আ কেস, ওকে। আচ্ছা, লেটস কাম টু সেপারেট প্রপার্টি। এখন আসেন আমরা একটু সেপারেট প্রপার্টি নিয়ে পড়ি, or I don't have time, ওকে। এটা শেষ করে দেব, এটা অল্প আছে। হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটা শেষ করি আজকে, ঠিক আছে, লেটস হোপ দ্য বেস্ট। আচ্ছা, সেপারেট প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে, এ কোম্পানি বিং আ লিগাল পারসন ইজ কেপেবল অফ ওনিং, এনজয়িং অ্যান্ড ডিসপোজিং প্রপার্টি ইন ইটস ওন নেম। মানে কোম্পানির যেহেতু একটা সেপারেট লিগাল পার্সোনালিটি, কোম্পানির নামে যদি কোনো ল্যান্ড থাকে, কোনো বিল্ডিং থাকে, কোনো রকম অ্যাসেট থাকে, সে কোম্পানি নিজের নামেই সেটাকে এনজয় করতে পারবে, কনজিউম করতে পারবে, বা সেটাকে ডিসপোজ অফ করে দিতে পারবে, ঠিক আছে, সেখানে আপনার পার্সোনাল নাম আসবে না কারো, ঠিক আছে, ওকে। দ্য কোম্পানি, যেমন আপনার দরবেশ বাবা যখন বলে আমার তো কোনো অ্যাসেট নাই, ঠিক আছে, সো সব তো কোম্পানির নামে, আসলেই তোর নাই, তো কোম্পানি বিকামস দ্য ওনার অফ ইটস ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেটস। সো ক্যাপিটাল অ্যাসেট যাই আছে, লোন বলেন অ্যাসেট যাই আছে, সবই কিছু কোম্পানির নামে, ইটস সেপারেট। আচ্ছা, দ্য শেয়ার হোল্ডার্স, দরবেশের কথা থেকে মনে আসলো কি যে নর্থ সাউথ তখন সবারটা নিয়ে বলবে কি যে তো এটা কিছু এটা কোম্পানি থেকে আমরা এটা এনজয়মেন্টের জন্য করি। হ্যাঁ, চাইলে এখন ইটস হাউ ইয়োর লয়ার্স আর, ইফ ইউ হ্যাভ আ গুড লয়ার দে ক্যান ডু এনিথিং, ঠিক আছে। সো মার্ডার কেসে মার্ডারার কেউ প্রুফ করাই নিয়ে আসতে পারে, সো ইট ডিপেন্ডস হোয়াট আর ইয়োর এভিডেন্স কি আছে, এভিডেন্স উইল স্পিক, how you present those evidence. Acha, the shareholders are not the several or joint owners of the company's property. বলতেছে যে তুমি যদি এরকমও ক্লেম করো যে না আমরা আমার এত পার্সেন্ট শেয়ার, আমার এত পার্সেন্ট শেয়ার, ওর এত পার্সেন্ট, তো আমরা কয়েকজন মিলে এই প্রপার্টির ওনার, এরকমও তুমি ক্লেম করতে পারবে না, বা এটাও বলতে পারবে না আমরা জয়েন্ট ওনার। হয়তো বা তোমরা সবাই মিলে 100% অফ শেয়ার হয়ে গেলা, তাও তুমি বলতে পারবে না,
যে আমি এটার কিছু অংশ আমার, এটার কিছু অংশ আমরা সবাই মিলে এটার ওনার। নো, কোম্পানি ইজ দি ওনার। আচ্ছা, the company is the real person in which all its properties is vested and by which it is controlled, managed and disposed of. So আসল কথা কি, প্রপার্টি আলাদা, তুমি কোনোভাবেই ক্লেম করতে পারবা না এটার 50% শেয়ার হোল্ডার আমি এই কোম্পানির, সো 50% আমার। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ঠিক আছে? আচ্ছা, সো মাকোরা ভার্সেস নর্দার্ন অ্যাসুরেন্স, এই কেসটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কি বলতেছে, মাকোরাকে আমরা শর্টে এম লিখছি এখানে। সো বলছে এম formed a company to buy his previous timber business. সো বলছে যে এম এর একটা টিম্বার বিজনেস ছিল, মানে কাঠের। সে কি করলো, সে একটা কোম্পানি ফর্ম করলো এবং সেই কোম্পানি সেই টিম্বারগুলা তখন ট্রান্সফার করে কিনে নিল এম এর নিজস্ব বিজনেস থেকে, এখন সে একটা লিমিটেড কোম্পানি হয়ে গেল। ওকে, হাউএভার হি ফরগট টু ট্রান্সফার দ্য ইন্স্যুরেন্স ফ্রম হিজ নেম টু হিজ কোম্পানি নেম। এখন টিম্বার ব্যবসা করতে গেলে কিন্তু আমরা সবসময় একটা ইন্স্যুরেন্স করে থাকি, যে ধরেন ফায়ার ইন্স্যুরেন্স অ্যাটলিস্ট করাই লাগে, যে আগুন টাগুন লাগলে তো সব পুড়ে, কাঠ তো পুড়ে শেষ হয়ে যাবে, তাই না? তো ওর যখন ওর নিজস্ব ব্যবসায় তো তার নিজের নামে ছিল ইন্স্যুরেন্সটা, তো সে যখন কোম্পানি ইনকর্পোরেট করলো, সে তখন ভুলে গেল এই যে ইন্স্যুরেন্সটা যে সে ট্রান্সফার করবে, সে সেটা করতে ভুলে গেছে। আচ্ছা, কি হলো, একটা সময় গিয়ে আগুন ধরলো এবং বিজনেস বার্ন ডাউন। The insurers বলতেছে were not required to pay out since it is unlawful to insure against another person's loss. So তো ইন্স্যুরেন্স কোম্পানি তখন বলল যে আমি তো তোমাকে এই টাকা দিতে পারবো না। ও যে যখন বললো যে এই যে ইন্স্যুরেন্স আছে তো করা, বলে কি না, এখন তো এই টিম্বারটা ইজ ইন দ্য নেম অফ দি কোম্পানি, আমি আরেকজনের ইন্স্যুরেন্সের আরেকজনের লস তো আরেকজনের নামের কভার করতে পারি না। ইউ অ্যান্ড দ্য কোম্পানি ইজ নট দ্য সেম, ডাজন্ট ম্যাটার তোমার নামে আছে। ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি তখন এটা বললো, কি বললো, যে ইট ইজ আনলফুল টু ইনশিওর এগেইনস্ট অ্যানাদার পারসনস লস। তোমার লস হয়েছে, তুমি এসে বললে তো হবে না, এটা তো আরেকজনের লস হয়েছে, দ্যাট ইজ দ্য টিম্বার কোম্পানি, তো আমি তোমাকে কেন কভার করব? ঠিক আছে, ওকে। সো এটাকে একটু ইলাবোরেটলি এখানে কি বলতেছে, যে a member cannot have an insurable interest in the property of the company. কোনো শেয়ার হোল্ডার চাইলেই ওই ইনস্যুরেবল ইন্টারেস্ট দেখায় যে আমি এতটুকু শেয়ার হোল্ডার পার্সেন্ট, আমি এরকম ইন্স্যুরেন্স পাইতে পারি, এরকম ক্লেম করতে পারবে না। এ পার্সন was the holder of nearly all the shares except one, even if that person, সে যদি 99%ও শেয়ার হোল্ডার হয়, ওটার 99% হয়, তাও সে ক্লেম করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, হি ইনশিওর্ড দ্য কোম্পানি, এই কেসে যেটা কি হয়েছিল, হি ইনশিওর্ড দ্য কোম্পানিজ টিম্বার ইন হিজ ওন নেম, সে নিজের নামে করছিল যখন নিজে ব্যবসা করত। আচ্ছা, দ্য টিম্বার having been destroyed by fire, the insurance company was held not liable to him. তোমার নামে ইন্স্যুরেন্স আছে, ভালো কথা, কিন্তু লস তো হয়েছে কোম্পানি, বিকজ দ্য টিম্বার বিলং টু কোম্পানি নাও। তুমি তো ইন্স্যুরেন্স ট্রান্সফার করো নাই কোম্পানির নামে, কাগজে কলমে তো ইয়োর উচিত ছিল। হি ফরগট, সো এখন এটার ভুক্তি তাকে ভুলে চলে গেল। বলতেছে যে তুমি যদি 99% হও, ইট ডাজন্ট ম্যাটার, তাও তুমি ক্লেম করতে পারবা না। ইন্স্যুরেন্স তো তোমার নামে, এখন টিম্বার কোম্পানির নামে, তোমরা তো দুইটা পার্সন। আমি কি এখন আরেকজনে, ওনার লস হইলো, আমি এখন ওনার লসের কাভারেজ কি এইখানে ওনার কারণে হয়েছে, আরেকজনের ইন্স্যুরেন্স কি আরেকজনকে দিয়ে কাভার করতে পারবো? যার ইন্স্যুরেন্স তার নামেই তো আমি কাভার করবো লিগালি। তার উচিত ছিল আরেকটা নতুন ইন্স্যুরেন্স করা, ওই প্রিমিয়াম নিল কেন? ও তো নাম ট্রান্সফার করতে ভুলে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি কেন নিবে না? সে তো প্রিমিয়াম দিয়েই যাচ্ছে, সে তো করেই যাচ্ছে, সে মনে করছে এটাতেই হয়ে যাবে, হয়তোবা হইতে পারে, সে মনে করতে পারে এরকম যে হয়তোবা এটাই আমি ইউজ করতে পারবো, বাট নিয়ম তো আসলে, হ্যাঁ সেটা তো ইন্স্যুরেন্স কোম্পানি, এখন তুমি সু করছো কোর্টে এসে, এখন ইন্স্যুরেন্স কোম্পানি বলতেছে যে আমি তোমাকে এই টাকা দিব না, বিকজ এটা তোমার লস হয় না, এটা তো ওই কোম্পানির লস হয়েছে, কেন আমি তোমাকে টাকা দিব?
So no shareholder has any right to any item of property owned by the company. আসল কথা হচ্ছে এইটা, আপনার কোনো রাইট নাই। For he has no legal or equitable interest therein, it is the property of the company. So তোমার ইন্স্যুরেন্সের ওই তোমার নামে যেটা আছে এটার কাভারেজ আমি কোম্পানির লসের জন্য কাভারেজে করতে পারবো না। আচ্ছা, thus incorporation helps the property of the company to be clearly distinguished from that of its members, এবং এই রিজনটা হচ্ছে, এই সেপারেশনের কারণটা হচ্ছে কি, সো দ্যাট যে কোনো মুহূর্তেই আমরা বলতে পারি যে আমরা ক্লিয়ারলি ডিস্টিং করতে পারি যে প্রপার্টি অফ কোম্পানি ইজ সেপারেট ফ্রম ইটস মেম্বার, রাইট? The property is vested in the company as a body corporate and no changes of individual membership affects the title. So ওই যে যখন মেম্বারশিপও চেঞ্জ হয়ে যাবে, একটা হোল কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরও চেঞ্জ হয়ে যাবে, ওই অ্যাসেটের উপরে শুধু কোম্পানির নিজস্ব অধিকার থাকবে। চেঞ্জ হইলেও, নতুন মেম্বার আসলো, কোনো কিছু হইলো, বা যারা এক্সিস্টিং আছে তারাও ক্লেম করতে পারবে না। আচ্ছা, the property however much the shareholders may come and go remains vested in the company. এই কারণেই এই লটা আনা হয়েছে যে যেটাই হোক না কেন কোম্পানির প্রপার্টি কোম্পানির কাছেই থাকবে, শেয়ার হোল্ডার্স চেঞ্জ হোক, যাচ্ছে আসতেছে। আচ্ছা, and the company can convey, assign, mortgage or otherwise deal with it irrespective of these changes, এবং যাই চেঞ্জেস আসলে না কেন, যাই ডিসিশন হবে কোম্পানির ডিসিশন হবে। So that's why there is a specific law how to মানে conduct the activities or actions or process of a incorporated company. সব কিছুর একটা নিয়ম আছে, একটা বোর্ড অফ ডিরেক্টর থাকে, একটা ম্যানেজিং বোর্ড থাকে, কিভাবে যাবে। যেমন পাবলিক লিমিটেড কোম্পানি হলে বোর্ড অফ ডিরেক্টরসরা ম্যানেজমেন্টে ঢুকতে পারবে না, দ্যাট ইজ প্রহিবিটেড লিগালি। সো এরকম অনেক আমাদের অ্যাক্ট আছে, সব কিছু আছে, এই রুলগুলো আমাদের মেনে চলতে হয়, ঠিক আছে? চাইলাম আমি পাবলিক লিমিটেড কোম্পানিতে, এখন তো পাবলিকরা, অনেক পাবলিক ইজ আ শেয়ার হোল্ডার, সো তখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে আসে। তো চাইলেই আমি ম্যানেজমেন্টকে গিয়ে বলবো এটা করো, নো ইউ ক্যান নট, ডাজন্ট ম্যাটার, ইউর দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ইউ ক্যান টেক কিছু কিছু ডিসিশন থাকে ওইগুলোর ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরসের কাছে গায়, বাট দ্য ইন্টারনাল ম্যানেজমেন্ট অফ আ কোম্পানি ইজ ডান বাই দ্য ম্যানেজমেন্ট। এমডি আছে, তাদের যেই পুরো কর্পোরেট বডিটা আছে তারা করে। আচ্ছা, ট্রান্সফারেবল শেয়ারসের কাছে আসেন। এখানে বলতেছে when joint stock companies were established, the great object was that their shares should be capable of being easily transferred. So এখানে আরেকটা সুবিধা কি, আমি আমার শেয়ারটাকে খুব ইজিলি ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, এবং এই ট্রান্সফার করার জন্য কি কি সুবিধা দেখেন, বলতেছে ইনকর্পোরেশন enables a member to sell his share in the open market. আমি চাইলে ওপেন মার্কেট আমার শেয়ার সেল করতে পারি, কোম্পানি থেকে আমার টাকা বের করতে হচ্ছে না, কোম্পানির ব্যাংক থেকে আমার টাকা নিতে হচ্ছে না, ঠিক আছে? অ্যান্ড টু গেট ব্যাক হিজ ইনভেস্টমেন্ট উইদাউট হ্যাভিং টু উইথড্র দ্য মানি ফ্রম দি কোম্পানি, এবং সে তার ইনভেস্টমেন্ট ওপেন মার্কেটে সেল করে শেয়ার টাকা নিতে পারছে, কোম্পানির ব্যাংক ব্যালেন্সের থেকে টাকা তার নিতে হচ্ছে না। দিস প্রোভাইডস লিকুইডিটি টু দ্য ইনভেস্টর অ্যান্ড স্টেবিলিটি টু দ্য কোম্পানি, এবং এটা ইনভেস্টর যারা করছে তাদেরকেও যেমন লিকুইডিটি দিচ্ছে একটা ইন আ ফর্ম, মেবি একটু নট দ্য কারেন্ট লিকুইড একদম, বাট আপনি যে কোনো সময় সেল করতে পারছেন, এই লিকুইডিটিটা যেমন আপনি পাচ্ছেন তেমনি অ্যাট দ্য সেম টাইম আপনার কোম্পানির একটা স্টেবিলিটি থাকে, ঠিক আছে? ওকে, এখন আসেন ক্যাপাসিটি টু সু অ্যান্ড বি সুড। কখন সু করতে পারবেন, কতটুকু কাকে সু করতে পারবেন, কোন ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে, এইটা। নর্মালি যখন আমরা কোনো কিছু সু করে থাকি কমার্শিয়াল পারপাসে কোনো কোম্পানির এগেন্সে, ইউজুয়ালি মোস্ট অফ দেম আর আন্ডার দ্য সিভিল ল, কিন্তু যখন কোনো ক্রিমিনাল কন্ডাক্ট হয় তখন কি হবে, সো তখন একটু ডিফারেন্ট হইতে পারে। এই জিনিসগুলাই আমরা এখন দেখব, আস্তে আস্তে উইল কাম অ্যাবাউট লিফটিং দ্য কর্পোরেট বিল কখন হবে। ওকে, a company being a body corporate can sue and be sued in its own name. বলতেছে যখন আপনি একটা সিভিল কেস করতেছেন, ইউজুয়ালি তো এগুলো সিভিল মামলাই হয় নর্মালি, সো তখন দেখা যায় কোম্পানি নিজস্ব নামে সু হইতেও পারে, নিজস্ব নামে সু করতেও পারে,
নিজের নাম ইউজ করতে পারবে, কোম্পানির নাম, নট দ্য শেয়ার হোল্ডার্স নেম, নট দ্য সিইও, নট দ্য আদার চেয়ারম্যান অর এনিওয়ান। ঠিক আছে, এই কোম্পানির এগেনস্টে, যেমন ই ভ্যালি ভার্সেস এই, ই ভ্যালি ভার্সেস ওই, বা কি জানি ডেস্টিনি ভার্সেস এই। ঠিক আছে, এরকম। আচ্ছা, ক্রিমিনাল কমপ্লেন্ট হলে কি হবে? ক্রিমিনাল কেসের ক্ষেত্রে আসলে তখন একটু ডিফারেন্ট, বিকজ ক্রিমিনাল লটা ইজ আ লিটল বিট ডিফারেন্ট। আচ্ছা, ক্রিমিনাল কমপ্লেন্ট ক্যান বি ফাইলড বাই আ কোম্পানি বাট ইট মাস্ট বি রিপ্রেজেন্টেড বাই আ ন্যাচারাল পারসন। কেন? এখন কোম্পানি হচ্ছে একটা আর্টিফিশিয়াল পারসন, ওকে কি আপনি জেলে পাঠাইতে পারবেন? পারবেন না। সো যখন ক্রিমিনাল মামলা করা হবে কোনো কারণে, যদি ক্রিমিনাল ফ্রডুলেন্ট কিছু করছেন, ফরজারি করছেন, কিছু একটা করছেন, ক্রিমিনাল মামলা যখন হবে তখন ইয়োর কোম্পানি মাস্ট বি রিপ্রেজেন্টেড বাই আ ন্যাচারাল পারসন। তখন আপনি ন্যাচারাল পারসনকে নিয়ে আসতে পারেন। ইউজুয়ালি ইটস দ্য টপ ম্যানেজমেন্টে যারা থাকে, সিইও, দ্য চেয়ারম্যান, এরা। ঠিক আছে, এদেরকে দ্বারা রিপ্রেজেন্টেড হইতে পারে, হবে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। তখন কাকে, কারণ কোম্পানিকে তো আপনার জেলে ঢুকাইতে পারতেছেন না, ইটস অ্যান আর্টিফিশিয়াল পারসন। আচ্ছা, সো বলতেছে ইট ইজ নট necessary that the same person should act as a representative throughout. বলতেছে যে ইটস নট নেসেসারি যে সেম পারসনই রিপ্রেজেন্টেটিভ থাকবে, যে সিইওই হইতে পারে। যদি সিইও অ্যাভেলেবল না থাকে, ধরো দেশের বাইরে নাই, সে দেশের বাইরে, দেশে নাই, তাকে পাওয়া যাচ্ছে না, তখন আপনি যে চেয়ারম্যানকে ধরলেন, চেয়ারম্যান মারা গেছে, তখন তার আন্ডারে ডিরেক্টর যে আছে তাকে গিয়ে ধরবেন। হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে যে হায়ারার্কি ওয়াইজ আপনি লায়েবল ধরবেন। ঠিক আছে, ওকে। সো উইদাউট রিপ্রেজেন্টেশন দেয়ার ইজ, বলতেছে যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যদি ইফ দেয়ার ইজ নো ন্যাচারাল পারসন, তাহলে আপনি কোনো কিছু সু করতে পারতেছেন না, কেস করতে পারতেছেন না। দেয়ার হ্যাজ টু বি আ ন্যাচারাল পারসন ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। তাহলে কি বলছে, ইন কেস অফ সিভিল তখন কোনো ন্যাচারাল পারসন লাগতেছে না, ইন কেস অফ ক্রিমিনাল কেস তখন ন্যাচারাল পারসন লাগবে ফর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, বিকজ উইদাউট রিপ্রেজেন্টেশন দেয়ার ইজ নো লায়াবিলিটি টু দ্য কোম্পানিজ কেস। ঠিক আছে, কোম্পানির কখন আর তখন কোনো লায়াবিলিটি থাকে না, কারণ তাকে রিপ্রেজেন্টেড করার যখন কাউকে আপনি পাচ্ছেন না। সো আসল কথা কি, পয়েন্ট লিখে রাখেন, সিভিলের ক্ষেত্রে ন্যাচারাল পারসন লাগবে, ক্রিমিনালের ক্ষেত্রে, সরি, সিভিলের ক্ষেত্রে ন্যাচারাল পারসন লাগবে না, আর ক্রিমিনালের ক্ষেত্রে ন্যাচারাল পারসন লাগবে। ইউজুয়ালি দেখা যায় কারা, টপ ম্যানেজমেন্টে যারা থাকে, যে সিইও, চেয়ারম্যান, হ্যাঁ, দ্য টপ ম্যানেজমেন্টে কারা থাকে, আমার সিইও থাকে। ঠিক আছে, ধরেন আমার চেয়ারম্যান হইতে পারে বা সিইও হইতে পারে, ডিরেক্টর, এরা। আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে বলতেছে, এ কোম্পানি হ্যাজ আ রাইট টু সিক ড্যামেজেস where a defamatory material is published about, এই কোম্পানি সম্পর্কে কিছু পাবলিশ করা হয়েছে, ডিফেমেটরি মানে তাকে মানহানির যেটাকে আমরা বলি। ঠিক আছে, অ্যাবাউট অ্যান্ড ইট অ্যাফেক্টস ইটস বিজনেস, এবং এই ধরনের স্টেটমেন্ট বা আপনি যেটা অ্যাকুইজিশন আনছেন তার বিজনেসকে অ্যাফেক্ট করতেছে, এই ধরনের ক্ষেত্রে কোম্পানি চাইলে আবার কাউন্টার সু করতে পারে আপনাকে। আমার ক্ষতি হচ্ছে, আমাকে মানহানি করছে, এবং দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ দ্য নর্মাল ট্যাকটিক্স মোস্ট অফ দ্য কোম্পানিজ ইউজ। আপনি কোনো কোম্পানির এগেনস্টে কেস করবেন, এরকম হয়েছে, ও কি করবে, যখন সব জায়গায় লয়াররা একটা প্র্যাকটিস করবে, একটা কাউন্টার কেস করে রাখবে। সো দিস ব্যালেন্সেস আউট। তার তো ব্যবসা করবে, কারণ ওই ক্রিমিনাল কেস তো বছরের পর বছর চলতে থাকবে, আমিও একটা কাউন্টার কেস রেখে পারি, তুমি প্রুফ করতে থাকো, আমার ব্যবসা চলতে থাকুক। সো দিস ইজ আ ভেরি নর্মাল প্র্যাকটিস, আমাদের হয়ে থাকে এটা। ইউজুয়ালি একটা মানহানিও একটা ইয়ে করে দিবে, ডিফেমেশনের জন্য একটা কেস করে দিবে, যে তোমার এইটা ভুল অ্যাকুইজিশন করছো। তাতে কি হয়, যে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, যে না, ও যেটা বলতেছে ওটা ভুল বলতেছে, আসলে কিন্তু আমি এটা করি নাই। সো এই ধরনের একটা কেস করে রাখে ইউজুয়ালি। এক্স্যাক্টলি, নাহলে তো আপনার বিজনেস এফেক্ট হবে না। এক্স্যাক্টলি। তো তুমি যদি ওই ক্রিমিনাল কেস প্রুফ না করতে পারো, তার মানে ঠেলা এবার আরো বুঝো। ঠিক আছে, ঠেলায় আরো বুঝো তখন। হ্যাঁ, সো ওইখানে কিছু কাহিনী আছে আর কি। আচ্ছা, এর পরের চ্যাপ্টারটা হচ্ছে লিফটিং দ্য কর্পোরেট ভেল। এটা তো আমরা আজকে শেষ করতে পারবো না। এই
চ্যাপ্টারটাতে আমরা তখন শিখবো যে কখন কখন এই সেপারেট লিগ্যাল পার্সোনালিটির কেসটাকে কোর্ট মানে না। এতক্ষণ তো পড়লাম কোর্ট সবসময় চায় আমি এইরকম নিয়ম অনুযায়ী হবে সবকিছু, আবার এক্সেপশনও আছে। কোন কোন ক্ষেত্রে গিয়ে কোর্ট বলবে যে না তুমি এটা এখন আমি ভেল উঠায় ফেলবো, নো কর্পোরেট ভেল, মানে ব্রাইডের মুখ থেকে এখন মুখ ঘোমটা সরায় ফেলো। ঠিক আছে, সো দ্যাটস দ্য কেসেস দ্যাট উই উইল লার্ন ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে।